ফিরে এলাম এক ঝলকের পর। আর এবার যে খবরে আমরা নজর রাখবো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এবং আমরা জানি যে আজ অষ্টম দিনে পড়লো এই যুদ্ধ, এবং একের পর এক বিধ্বস্ত হচ্ছে শহর ইউক্রেনের, প্রচুর প্রাণহানি হচ্ছে। এরকম অবস্থায় ঠিক কদিন ধরে এই যুদ্ধ চলতে পারে তা নিয়ে কিন্তু সকলেরই উদ্বেগ বাড়ছে। আর এরই মধ্যে আরও একটা আশঙ্কার কথা শুনিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী। তৃতীয় বিশ্বযুদ্ধ বাদলে তা পরিণত হতে পারে পারমাণবিক যুদ্ধে, যা আরও ধ্বংসাত্মক হবে। ইউক্রেন যুদ্ধের আবহে এমন হুঁশিয়ারি দিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। এদিকে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবের পক্ষে পড়ল 141টি ভোট, বিপক্ষে ভোট পড়েছে 5টি। ভোটদান থেকে বিরত থাকে ভারত। রাশিয়ার আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেন, ক্রমশ বাড়ছে প্রাণহানি, মহাবিপদের মুখে ভারতীয় পড়ুয়ারাও। এই যুদ্ধ কবে থামবে কেউ জানে না। আতঙ্ক, উৎকণ্ঠা, বিভীষিকা, প্রাণের ভয়, যে কোনোভাবেই হোক ইউক্রেন ছেড়ে বেরোতে চান হাজার হাজার ভারতীয় পড়ুয়া। সূত্রের খবর, এই পরিস্থিতিতে ইউক্রেন থেকে যাতে ভারতীয় পড়ুয়াদের নিরাপদে বের করে আনা যায় সে ব্যাপারে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফের কথা বলেন নরেন্দ্র মোদী। রণকৌশল ঠিক করতে উচ্চ পর্যায়ের বৈঠকও করেন প্রধানমন্ত্রী। এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিরোধীরাও। আমি যুদ্ধের পক্ষে নই, শান্তির পক্ষে। একটা কোভিড যুদ্ধ হয়ে গেল, যা মানুষকে শেষ করে দিল গত 2 বছর। আবার যদি একটা যুদ্ধ হয়, সব ধ্বংস হয়ে যায়। আমি দেশের পক্ষে, আমি প্রধানমন্ত্রীকে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছি। কিন্তু আমার মনে একটা কোয়েশ্চেন আসে যে 3-4 মাস আগে যখন প্রধানমন্ত্রী সবটাই জানতেন, তাহলে এদের আগে ফিরিয়ে নিয়ে আসা হলো না কেন? তাহলে তো ছেলে মেয়েগুলো বাংকারে শুয়ে কাঁদতো না, আর দুটো খাদ্য খুঁজতে গিয়ে তার জীবনটাও চলে যেত না। রাশিয়ার ক্রমাগত হামলার জেরে ইউক্রেনের বিভিন্ন শহরের পরিস্থিতি ভয়ঙ্কর, বিশেষ করে খার্কিভে। দুদিন আগেই খার্কিভে রুশ শেলিং এর শিকার হন ভারতীয় পড়ুয়া নবীন। এই পরিস্থিতিতে খার্কিভে থাকা ভারতীয় নাগরিক ও পড়ুয়াদের জন্য ফের একটি অ্যাডভাইসারি জারি করেছে বিদেশ মন্ত্রক। তাতে নিরাপত্তার স্বার্থে যত দ্রুত সম্ভব খার্কিভ শহর ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনোভাবেই হোক দ্রুত তাদের পৌঁছতে বলা হয়েছে ইউক্রেন সীমান্তবর্তী পেসোচিন, বাবায়ে কিংবা বেজলিউডোভকাতে। গাড়ি বা বাসের ব্যবস্থা না হলে হেঁটেই ওই 3 জায়গায় পৌঁছানোর কথা বলা হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রকের অ্যাডভাইসারিতে। খার্কিভ শহর থেকে ওই 3 জায়গার দূরত্ব কতটা তা উল্লেখ করা হয়েছে। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে অপারেশন গঙ্গা চালু করেছে মোদী সরকার। এর জন্য বায়ুসেনার গ্লোবমাস্টার বিমান ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রীয় সরকারি সূত্রে খবর, এখনো পর্যন্ত 12,000 ভারতীয় ইউক্রেন থেকে দেশে ফিরেছেন। During the last 24 hours, 6 flights have landed in India, taking the total number of flights that have landed in India to 15, and the total number of Indians who have returned on these flights to 3,352. রাশিয়াকে বাগে আনতে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কৌশল নিয়েছে আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশ। উল্টো দিকে চোখ রাঙাচ্ছে মস্কো। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ তো হুঁশিয়ারি সুরে বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায় তাহলে তা পরিণত হবে পারমাণবিক যুদ্ধে, যা আরও ধ্বংসাত্মক হবে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরুর 7 দিন পরও তা থামার নাম নেই। এখনো অবধি কোনো সমাধান সূত্র বেরোয়নি। যত সময় যাচ্ছে ইউক্রেনের একের পর এক বড় শহরে আছড়ে পড়ছে রুশ ক্ষেপণাস্ত্র। কিভে উড়িয়ে দেওয়া হয়েছে টিভি টাওয়ার। পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে ইউক্রেনও। आयरन के यानी लोहे के बड़े बड़े जो रॉड्स हैं या बड़े बड़े जो गर्डर्स होते हैं उन्हें काट कर इस तरीके से चेक हेजहॉग्स बनाए जाते हैं। और ये भारी भरकम जो हेजहॉग्स हैं या रास्ता रोकने की रुकावटें हैं, ये न केवल रुकावटें हैं बल्कि यूक्रेन ये बताना चाहता है कि ये उसके फौलादी इरादों का भी प्रतीक है और वो रूसी सेनाओं का रास्ता किसी भी सूरत में रोकना चाहता है। এদিকে ইউক্রেনের বিদেশমন্ত্রীর সূত্রে দাবি করা হয়েছে 10 মার্চ অবধি মোট 5,840 জন রুশ সৈনিকের মৃত্যু হয়েছে ইউক্রেনের মাটিতে। কিন্তু কবে থামবে এই যুদ্ধ? কোনো দিশা আপাতত দেখা যাচ্ছে না। এবিপি আনন্দ। বৃষ্টি, এখনো পর্যন্ত হাজার হাজার ভারতীয় ছাত্রছাত্রী কিন্তু ইউক্রেনে আটকে রয়েছে, এবং দেখো তাদের মা বাবারা কতটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। আমরা দেখাচ্ছি আমাদের চ্যানেলে সেরকম। এরই মধ্যে দুশ্চিন্তা কিন্তু আরো বাড়লো।
কেননা রাশিয়ার তরফে দাবি করা হয়েছে ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করেছে ইউক্রেনীয় সেনা, তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। রুশ দূতাবাসের তরফে টুইট করে কথা জানানো হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় একই অভিযোগ জানান পুতিন, যদিও সব অভিযোগই অস্বীকার করেছে ইউক্রেন। এশিয়া, আফ্রিকা সহ বিভিন্ন দেশের পড়ুয়াদের জন্য তারা হটলাইন চালু করেছে বলে টুইটে জানিয়েছে ইউক্রেনের বিদেশ মন্ত্রক। একদিকে এখনো যে তুমি যেরকম বলছিলে হাজার হাজার পড়ুয়া যারা এখনো আটকে রয়েছেন তাদের জন্য তো দুশ্চিন্তার কোনো শেষ নেই। অন্যদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বহু পড়ুয়া তারা কিন্তু দেশ ছাড়তে অর্থাৎ ইউক্রেন ছাড়তেও শুরু করেছেন, অনেকেই দেশে ফিরে এসেছেন এবং গতকাল রাত থেকে প্রায় 1000 পড়ুয়াকে বায়ুসেনা ও এয়ার ইন্ডিয়ার 5টি বিমানে দেশে ফেরানো হয়েছে। আগামী 48 ঘন্টায় আরও 4800 পড়ুয়াকে দেশে ফেরানো হবে। আজ সকালে ভারতীয় বায়ুসেনার C-17 এয়ারক্রাফটে পোল্যান্ড হয়ে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে পৌঁছেছেন 208 জন ভারতীয়। ইউক্রেনে কিন্তু রুশ আগ্রাসন এখনো অব্যাহত। খেরসন শহর দখল করেছে রাশিয়া। খার্কিভ ও মারিউপোল শহরেও বড়সড় হামলা চালায় রুশ সেনা। পাল্টা ইউক্রেনের দাবি কিভের দিকে এগোনো রুশ কনভয়কে আটকে দেওয়া হয়েছে। রুশ সেনার 3টি জেট ও 2টি হেলিকপ্টারকে গুলি করে নামিয়েছে তারা। কিভ, ভোলিন, জাফোরজিয়া সহ একাধিক শহরে জারি করা হয়েছে এয়ার রেড অ্যালার্ট। রাষ্ট্রপুঞ্জের দাবি যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিয়েছেন প্রায় 10 লক্ষ মানুষ। ইউক্রেনের সংবাদ সংস্থার দাবি ওলভিয়া বন্দরের কাছে রুশ সেনার মিসাইল হামলায় এক বাংলাদেশি নাবিকের মৃত্যু হয়েছে। এই আগ্রাসনের শুরু থেকেই, এই যুদ্ধের শুরু থেকেই যেটা আমরা আলোচনা করে আসছিলাম বারবার, বিশেষজ্ঞরাও যেটা বলছিলেন, আর সত্যিই তো যে রাশিয়ার মতো একটা এতটা শক্তিশালী দেশ, তাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে কাদের না ইউক্রেন, একটা একেবারে অসম যুদ্ধের কথা বলা হচ্ছে বারবার। কিন্তু সঙ্গীতা এটাও ঠিক যে ইউক্রেনের তরফ থেকে যথেষ্ট প্রতিরোধ কিন্তু গড়ে তোলা হচ্ছে। যেমন ইউক্রেনের লিভ শহরে ট্যাঙ্কের পথ রুখতে লোহার টুকরো দিয়ে প্রতিরোধ করছেন ইউক্রেনীয়রা, আর সেই ছবি তুলে ধরেছেন एबीपी आनंदेर प्रतिनिधि प्रणय उपाध्याय। आमतौर पर कंस्ट्रक्शन में ये स्टील काम आता है। ये आयरन के बड़े बड़े ब्लॉक्स हैं जो कि लोहे के ब्लॉक्स कंस्ट्रक्शन में काम आते हैं, लेकिन इस समय ये यूक्रेन के लीव शहर में इस्तेमाल किए जा रहे हैं चेक हेजहॉग्स बनाने के लिए, यानी वो ब्लॉकेट्स जिनसे टैंकों का रास्ता रोका जा सकता है। ये बेहद भारी स्टील के टुकड़े, इनको काट के इनको तब्दील किया जा रहा है चेक हेजहॉग्स के अंदर, जो कि दूसरे विश्व युद्ध के ज़माने से टैंकों का रास्ता रोकने के लिए इस्तेमाल की जाते हैं। इस तरीके के जो आयरन के ब्लॉक्स हैं, ये जो लोहे के ब्लॉक्स हैं, इनको काट कर और इनसे इस तरीके के हेजहॉग्स बनाए जा रहे हैं, जिनको रास्ते में अगर खड़ा किया जाता है तो ये टैंकों तक का रास्ता रोक सकते हैं। और लगातार टीमें इस काम में लगी हुई हैं कि इन को तैयार किया जा सके, इसमें वेल्डिंग का काम किया जा सके और लगातार इन्हें तैयार किया जा रहा है। आयरन के इन लोहे के बड़े बड़े जो रॉड्स हैं या बड़े बड़े जो गर्डर्स होते हैं, उन्हें काट कर इस तरीके से चेक हेजहॉग्स बनाए जाते हैं। और ये भारी भरकम जो हेजहॉग्स हैं या रास्ता रोकने की रुकावटें हैं, ये सड़कों पर खड़ी की जाती हैं, और जब भी भारी वाहन या फौजी वाहन भी निकलते हैं तो उनका रास्ता ये रोक सकते हैं। इनका आकार ऐसा होता है कि ये अगर इन्हें धक्का भी आप दें तो ये पलट कर वापस इसी आकार में होते हैं, और इसलिए इनको हटाना मुश्किल होता है, टैंकों से इनको रौंदना मुश्किल होता है। और इसलिए ये इस तरीके के हेजहॉग्स जो हैं बड़े पैमाने पर इस समय में यूक्रेन में तैयार किए जा रहे हैं। और जो स्टील फैक्ट्रीज हैं, जो कंस्ट्रक्शन फैक्ट्रीज हैं, वो अपने लोहे का इस्तेमाल फिलहाल इसके साथ कर रही हैं। ये न केवल रुकावटें हैं, बल्कि यूक्रेन ये बताना चाहता है कि ये उसके फौलादी इरादों का भी प्रतीक है, और वो रूसी सेनाओं का रास्ता किसी भी सूरत में रोकना चाहता है। और इसके लिए मोल्टोवा बम से लेकर इस तरीके के जो हेजहॉग्स हैं या रुकावटें हैं, अड़चने हैं, वो खड़ी करने की पूरी तैयारी की जा चुकी है। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, ভবানীপুরের ব্যবসায়ী খুনের ঘটনায় অভিযুক্তকে আহমেদাবাদ থেকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের নাম বিমল শর্মা। পুলিশ সূত্রে দাবি কলকাতা থেকে পালানোর পর বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছিল অভিযুক্ত। ধৃতের কাছ থেকে মুক্তিপণের কিছু টাকাও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।
এলগিন রোডের গেস্ট হাউসে রত্ন ব্যবসায়ী খুনের অবশেষে কিনারা। গুজরাতের আহমেদাবাদ থেকে গ্রেফতার অভিযুক্ত বিমল শর্মা। মুক্তিপণে কিছু টাকাও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গত 14 ফেব্রুয়ারি এলগিন রোডের এক গেস্ট হাউস থেকে ব্যবসায়ী শান্তিলাল বৈদ্যর মৃতদেহ উদ্ধারের ঘটনায় আলোড়ন পড়ে যায়। অভিযোগ, পরিবারের থেকে মুক্তিপণ নেওয়ার পরও শ্বাসরোধ করে খুন করা হয় ব্যবসায়ীকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তর সঙ্গেই গেস্ট হাউসে গিয়েছিলেন ব্যবসায়ী, অর্থাৎ দিল্লিবাসী অভিযুক্তের সঙ্গে ব্যবসায়ীর আগে থেকেই পরিচয় ছিল। ঘটনার পরই অভিযুক্তর খোঁজে রাজ্যের বাইরেও খোঁজ নেওয়া শুরু করে পুলিশ। তদন্তকারীদের দাবি, টাকার জন্য অপহরণ করে খুন করা হয়। খুনের পর পরিবারকে ফোন করে নেওয়া হয় মুক্তিপণের টাকা। ঘটনার পর ওড়িশা, মহারাষ্ট্র, ছত্তিশগড়, আহমেদাবাদ বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছিল অভিযুক্ত। শেষ অবধি আহমেদাবাদ থেকে ধরা পড়ে অভিযুক্ত। We have been able to identify CCTV footage in multiple places. ठीक है, we have been able to, in fact, he was so shrewd that he did not leave many digital footprints anywhere. আহমেদাবাদের কাছে একটা জায়গায় ছিল, ওখান থেকে আহমেদাবাদে ইন্ট্রোগেশনে যেন নিয়ে আসা হয়েছে, তারপরে ইন্ট্রোগেশন ওখান থেকে অ্যারেস্ট করে ওকে ওখানে কোর্টে প্রডিউস করে তারপরে ওকে নিয়ে আসা হচ্ছে। পুলিশ সূত্রে দাবি, এতদিন পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য ভুল বদল করেছিল অভিযুক্ত। কেটে ফেলেছিল গোঁফ, প্রায় বদলে ফেলতো ফোনের সিম কার্ড। 25 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করেছিল অভিযুক্ত। পুলিশ সূত্রে দাবি, তার মধ্যে 6.5 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।